হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউভা প্লাস। আমি তোমাদের মানসী ম্যাডাম নিয়ে চলে এসেছি পরিবেশবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটা শুরুর আগে বলে দিই, আমাদের আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। সো আমাদের ওয়েবসাইট www.yuvaplus.in এ অবশ্যই ভিজিট করে ক্লাসের পিডিএফগুলো ডাউনলোড করে নিও, যাতে তোমরা আরও বেটারভাবে প্রিপারেশন করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা স্টার্ট করব পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণ থেকে আজকে আমরা পার্ট 1 কভার করব। সো চলো সেশনটা শুরু করা যাক। এখানে কিন্তু আমি এক্সামের জন্য যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোই ডিসকাস করব, সেই কারণে কিন্তু খুব ভালোভাবে ক্লাসটা ফলো করতে হবে। তো ফার্স্ট অফ অল, দূষণ বা পলিউশন কি? পলিউট্যান্ট দ্বারা পরিবেশের ভারসাম্য বিনাশের ঘটনাক্রম বা ঘটনাকে বলা হয় দূষণ বা পলিউশন। তো পলিউট্যান্ট যেগুলো আছে সেগুলো যখন পরিবেশের ভারসাম্য বিনাশ করছে তখন আমরা তাকে বলবো কি? পলিউশন বলবো। কিন্তু এখন প্রশ্ন হলো পলিউট্যান্ট কি? তো পলিউট্যান্ট কি? প্রাকৃতিক বা মানুষ্য সৃষ্ট প্রক্রিয়ায় উৎপন্ন বহিস্থ অবাঞ্ছিত বস্তুর অংশ বা পরিবেশের নিজস্ব উপাদানের অতিরিক্ত অংশ যদি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ায় পরিবেশ বিষক্রিয়া, রোগ, সৌন্দর্যহানি, শারীরবৃত্তীয় মন্দ প্রভাব সৃষ্টি করে বা পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে, তাহলে সেই সব সংক্রামক বস্তুর অংশ বা অংশসমূহকে দূষক বা পলিউট্যান্ট বলা হয়। তাহলে কি বুঝলাম এখান থেকে? আমরা এটাই বুঝলাম যে পরিবেশের মধ্যে তো নির্দিষ্ট কিছু উপাদান থাকে, কিছু বায়োটিক ফ্যাক্টর থাকে, কিছু অ্যাবায়োটিক ফ্যাক্টর থাকে, এটা আমরা আগে দেখেছি। তো এর বাইরে যখন কোনো কিছু বাইরে থেকে পরিবেশের মধ্যে প্রবেশ করছে, সেই যে বস্তুগুলো পরিবেশের মধ্যে প্রবেশ করছে সেটা প্রাকৃতিক কারণেও প্রবেশ করতে পারে, মানুষের কারণেও প্রবেশ করতে পারে। তাছাড়া এক্ষেত্রে কি হতে পারে? পরিবেশের যা উপাদানগুলো আছে সেগুলো যখন প্রয়োজনের তুলনায় কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, সেই সময় পরিবেশের যদি সেই সমস্ত উপাদানগুলো যদি পরিবেশের বিভিন্ন ধরনের ক্ষতি করে, তখন তাদের আমরা বলবো কি? দূষক বা পলিউট্যান্ট বলবো। তো দূষককে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? উৎস থেকে দূষকের সৃষ্টি পদ্ধতি বা দূষকের প্রকৃতি অনুসারে নিম্নলিখিত শ্রেণীতে আমরা দূষককে ভাগ করতে পারি। প্রথম দেখো, প্রাথমিক দূষক বা প্রাইমারি পলিউট্যান্ট। প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উৎস থেকে সরাসরি উৎপন্ন দূষককে আমরা প্রাথমিক দূষক বলে থাকি বা প্রাথমিক দূষক বলা হয়। তো এক্ষেত্রে দেখো, যেগুলো প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট উৎস থেকে সরাসরি তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার সাথে সাথে সেগুলো নির্দিষ্ট যে মাত্রা তার বাইরে যখন পরিবেশের মধ্যে প্রবেশ করছে, তো সেক্ষেত্রে কিন্তু তখন যে দূষকগুলো পরিবেশের ক্ষতি করছে তাদের আমরা বলছি কি? প্রাথমিক দূষক। উদাহরণ কি? কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ডিডিটি, প্লাস্টিক, এগুলো হচ্ছে প্রাথমিক দূষকের উদাহরণ। নেক্সট হচ্ছে গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউট্যান্ট। প্রাথমিক দূষক থেকে গৌণ দূষকের উৎপত্তি ঘটে। তাহলে এই যে প্রাথমিক দূষক, তার থেকে যখন আরো অন্য কোনো দূষকের উৎপত্তি ঘটছে, সেটাকে আমরা কি বলবো? গৌণ দূষক। এখানে দেখো প্যানের ফুল ফর্ম আমি আগেও বলেছিলাম, তাও এখানে আমাদের নেক্সট স্লাইডগুলোতে লেখা আছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তো এখানে দেখো, এটা হচ্ছে দুটো প্রাথমিক দূষক মিলে এটা তৈরি হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে গৌণ দূষকের উদাহরণ, অন্যদিকে প্রাথমিক দূষকের উদাহরণগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর দূষক। তো এক্ষেত্রে দেখো, যে সমস্ত দূষক অণুজীব দ্বারা সহজেই বিয়োজিত হতে পারে, যেমন কি পচা ফল, পচা সবজি, এগুলো সহজেই কি অণুজীব দ্বারা বিয়োজিত হতে পারে। জৈব অভঙ্গুর কি? যে সমস্ত দূষক অণুজীব দ্বারা সহজে বিয়োজিত হতে পারে না তাদের আমরা বলবো জৈব অভঙ্গুর, যেমন কি প্লাস্টিক, ডিডিটি। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম একটা এক্সাম্পল তুলে দিয়ে বলতে পারে এটা বায়োডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল। তো সেখান থেকে কি হবে অ্যান্সার, সেগুলো আমাদের বুঝে অ্যান্সার করতে হবে। যখন আমরা এমসিকিউ ডিসকাস করবো, এই টাইপের কোশ্চেন আমরা ডিসকাস করে নেব। তো দূষণের যদি আমরা প্রকারভেদ দেখি, অর্থাৎ দূষকগুলো তো জানি আমরা পরিবেশ দূষণ ঘটাচ্ছে, তো এই দূষণের যদি আমরা প্রকারভেদ দেখি, মেইনলি ব্রডলি যদি আমরা ক্লাসিফাই করি, বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ আর শব্দ দূষণ। তো এক্ষেত্রে আজকে আমরা যেটা পড়বো, বায়ু দূষণ পড়বো, এবং সবটাই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ এক্সামের জন্য যতটা লাগবে আমরা ততটাই কিন্তু এখানে কভার করব। তো চলো দেখে নেব বায়ু দূষণ কি। হু বায়ু দূষণের সংজ্ঞা নিম্নলিখিতভাবে দিয়েছে: বাইরের পারস্পরিক বায়ুর মধ্যে মানুষ ও তার পরিবেশের ক্ষতি সাধনকারী পদার্থের ঘনত্ব বৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতিকে বায়ু দূষণ বলে।
তাহলে কি বলছে যে বায়ুর মধ্যে যদি কোনো রকম ধরো ক্ষতিকারক কোনো কিছু চলে আসছে, এসে যদি মানুষ এবং তার পরিবেশের ক্ষতি করছে, তাহলে তাদের আমরা বলবো বায়ু দূষণ, বা সেই ঘটনাটাকে আমরা বলবো বায়ু দূষণ। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা জানতাম বায়ুর কি স্বাভাবিক উপাদান, আমরা পড়েছি কি বায়ুর মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে এবং অন্যান্য কিছু গ্যাস থাকে। সেক্ষেত্রে যখন পরিবেশে বায়ু দূষণ হয়, তখন এই যে উপাদানগুলো থাকে তার পাশাপাশি আরো অনেক উপাদান পরিবেশের মধ্যে চলে আসে বা বায়ুর মধ্যে চলে আসে। তাছাড়া হচ্ছে বায়ুর যে উপাদানগুলো আছে সেগুলোর যে মাত্রা, সেগুলো হয় কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। তো এই ধরনের সিচুয়েশনকে আমরা বলে থাকি বায়ু দূষণ। তো বায়ু দূষণ যারা ঘটায় তাদের আমরা বায়ু দূষক বলি। তো বায়ু দূষকদের আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট দেখো, উৎসের ওপর ভিত্তি করে বায়ু দূষকের শ্রেণী বিভাগ, বায়ু দূষকের প্রকৃতির ওপর নির্ভর করে বায়ু দূষকের শ্রেণী বিভাগ। তাহলে একটা উৎসের ওপর নির্ভর করে আমরা ক্লাসিফাই করছি, আর একটা প্রকৃতির ওপর নির্ভর করে ক্লাসিফাই করছি। তাহলে এগুলোকেও কিন্তু আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করি, এগুলোর ডিটেলস আমরা দেখে নেব। তো উৎসের ওপর ভিত্তি করে বায়ু দূষকের যে শ্রেণীবিভাগ সেটা কি, ফার্স্ট অফ অল দেখো, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বায়ু দূষক, অর্থাৎ প্রকৃতির কারণে যেগুলো সৃষ্টি হচ্ছে। ফার্স্ট অফ অল দেখো আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির থেকে কি উৎপন্ন হতে পারে, ছাই, ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস, যেগুলো বায়ু দূষণ ঘটাতে পারে। মহাজাগতিক বস্তু, উৎস, ধূমকেতু, গ্রহাণুর দ্বারা সৃষ্ট ধূলিকণা, মহাজাগতিক রশ্মি। তাহলে কি এই যে ধূমকেতু, গ্রহাণুর দ্বারা সৃষ্ট ধূলিকণা, মহাজাগতিক রশ্মি, এগুলো কিন্তু বায়ু দূষণ ঘটাতে পারে। তার পাশাপাশি সমুদ্রের লবণের কণাও কিন্তু বিভিন্ন সময় বায়ু দূষণ ঘটিয়ে থাকে। তাহলে এখানে দেখো, এই যে আমরা দেখছি যে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বায়ু দূষক যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কি অপশন দিয়ে দেবে, দিয়ে বলা হতেই পারে যে এটা কি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বায়ু দূষক না মনুষ্য সৃষ্ট বায়ু দূষক। সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে মনুষ্য সৃষ্ট বায়ু দূষক। ফার্স্ট কি, গ্যাসীয় পদার্থ, কলকারখানা, রান্নার কাজে উদ্ভূত ধোঁয়া, জঞ্জাল পোড়ানো, কয়লা, পেট্রোল ইত্যাদি দহনের ফলে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয়, যেগুলো হচ্ছে কি দূষণ ঘটায়। আর এটা অবশ্যই কি মনুষ্য সৃষ্ট, মানুষের কারণেই তো এগুলো হচ্ছে। নেক্সট হচ্ছে কি কঠিন পদার্থ ও ক্ষুদ্র কণা। তো কলকারখানা, খনন প্রক্রিয়া, এসব থেকে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ, ক্ষুদ্র ক্ষুদ্র কণা বায়ুতে গিয়ে মেশে, যেগুলো কিন্তু পরিবেশে বায়ু দূষণ ঘটাতে পারে। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো পারমাণবিক বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক জ্বালানি, পারমাণবিক বিস্ফোরণ যেগুলো, সেক্ষেত্রে হওয়ার ফলে কিন্তু তেজস্ক্রিয় বিভিন্ন ধরনের পদার্থ নির্গত হয়, যেগুলো কিন্তু বায়ু দূষণ ঘটায়। নেক্সট হচ্ছে তাপ, কলকারখানার নিঃসৃত তাপ, সেগুলোও কিন্তু বায়ু দূষণ ঘটাতে পারে। এই তাপ নিঃসৃত হয়ে বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটায়, তার ফলে কিন্তু বায়ু দূষণ হয়ে থাকে। তাহলে এগুলো গেল আমাদের কি মনুষ্য সৃষ্ট বায়ু দূষক। নেক্সট হচ্ছে কি প্রকৃতির ওপর নির্ভর করে বায়ু দূষকের শ্রেণী বিভাগ, অর্থাৎ কি প্রকৃতি কি ধরনের, অর্থাৎ কি এই যে দূষকগুলো কি ধরনের সেটার ওপর নির্ভর করে কিন্তু বায়ু দূষণ যেগুলো সেগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি। যেমন হচ্ছে কি গ্যাসীয় বায়ু দূষক, তাহলে এর প্রকৃতি কি গ্যাস। তো এক্ষেত্রে গ্যাসীয় বায়ু দূষক কোনগুলো, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, যেগুলো কিসের থেকে তৈরি হতে পারে, জীবাশ্ম জ্বালানির দহন, যানবাহন, কলকারখানা থেকে তৈরি হতে পারে। তার পাশাপাশি হাইড্রোকার্বন, যেগুলো জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন হয়, আর ফ্লোরো কার্বন, যেগুলো রেফ্রিজারেটর যে সিস্টেমগুলো আছে সেখান থেকে উৎপন্ন হয়। অন্যদিকে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড, এটা সালফারযুক্ত বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন হয়। তাহলে এই সবগুলো আমাদের কি গেল, গ্যাসীয় বায়ু দূষক। নেক্সট হচ্ছে কণা জাতীয় বায়ু দূষক। তো কণা জাতীয় বায়ু দূষক কোনগুলো, কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যানবাহন, কৃষিকার্য, এই সমস্ত ক্ষেত্রে থেকে বিভিন্ন ধরনের কণা উৎপন্ন হয়, যেগুলো হচ্ছে বায়ুর মধ্যে এরোসল বা এয়ার ড্রপলেট মতো তৈরি করে, সেগুলোকে আমরা বলে থাকি এরোসল। তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের বায়ু দূষণ করে থাকে। নেক্সট হচ্ছে স্মোক, মানে ধোঁয়া, স্যুট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের যেটা বলা হয় কালিঝুলি, সেগুলো হচ্ছে স্যুট বলা হয়। ফিউমো হচ্ছে এক ধরনের ধোঁয়া। তো এক্ষেত্রে এগুলো কি কোথা থেকে উৎপন্ন হয়, পৌর প্রতিষ্ঠান, ঘরের বর্জ্য পদার্থের দহন, এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এগুলো উৎপন্ন হয়। অর্থাৎ কি এই যে ধোঁয়ার মধ্যে বিভিন্ন ধরনের কি উপস্থিত থাকে, কণা উপস্থিত থাকে, যেগুলো কিন্তু বায়ু দূষণ ঘটাতে পারে। তাহলে আমরা কিন্তু বায়ু দূষকের ক্লাসিফিকেশন ওভারঅল দেখে নিলাম।
এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ধোঁয়াশা বা স্মোক সম্পর্কে জানতে হবে। তো ধোঁয়াশা হচ্ছে কি সেটা একটু জেনে রাখতে হবে। ধোঁয়াশা হলো ধোঁয়া এবং কুয়াশা নিলম্বিত কণা। নাম থেকেই বুঝতে পারছি, আমরা আগেও পড়েছি, ছোটবেলাতে এটা আমরা পড়ে থাকি। তো ধোঁয়াশা কি? ধোঁয়া আর কুয়াশা নিলম্বিত কণাকে আমরা ধোঁয়াশা বলে থাকি, এটা নর্মালি আমরা জানি। তো এই ধোঁয়াশাগুলো কিন্তু পরিবেশ দূষণ ঘটায় এবং পরিবেশ দূষণের কারণেই কিন্তু এটা উৎপন্ন হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখো এই ধোঁয়াশা দু ধরনের হয়, একটা হচ্ছে লন্ডন স্মগ আর একটা হচ্ছে আলোক রাসায়নিক স্মগ বা লস অ্যাঞ্জেলেস স্মগ বা ফটোকেমিক্যাল স্মগ। তো এগুলোর ডিটেলস একটু আমাদের জানতে হবে। লন্ডন স্মগ এটা হচ্ছে কি প্রথম লন্ডনে দেখা গেছিল, সেই কারণে বলা হয় লন্ডন স্মগ। তো এই ধরনের ধোঁয়াশা ঠান্ডা আর্দ্র জলবায়ুতে তৈরি হয়, অর্থাৎ কি এই ধরনের যে ধোঁয়াশা যেটা সেটা কোথায় তৈরি হচ্ছে? ঠান্ডা আর্দ্র জলবায়ুতে তৈরি হচ্ছে। আর এর মধ্যে কি থাকছে? ধোঁয়া থাকছে, প্লাস কুয়াশা থাকছে এবং সালফার ডাইঅক্সাইড থাকছে। অর্থাৎ কি ধোঁয়া, কুয়াশা এবং সালফার ডাইঅক্সাইডের মিশ্রণ কি তৈরি করছে? যে স্মোক তৈরি করছে বা যে ধোঁয়াশা তৈরি করছে সেটাকে আমরা লন্ডন স্মগ বলি। নেক্সট হচ্ছে কি আলোক রাসায়নিক স্মগ বা লস অ্যাঞ্জেলেস স্মগ বা ফটোকেমিক্যাল স্মগ। তো এটা লস অ্যাঞ্জেলেসে দেখা গেছিল প্রথম, তো ওই কারণেই বলা হয় কি লস অ্যাঞ্জেলেস স্মগ। তো এখানে কিন্তু একটু কনসেপ্টটা অন্যরকম। এটা কোথায় দেখা যায়? উষ্ণ ও শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে দেখা যায়। তো কি এর মূল উপাদান হচ্ছে অটোমোবাইল ও তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত বায়ু দূষক। তাহলে কি অটোমোবাইল আর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের বায়ু দূষক নির্গত হয় আমরা জানি। সেগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন নির্গত হয়, নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। তো এই যে হাইড্রোকার্বন আর নাইট্রোজেন অক্সাইড সূর্যের আলোর উপস্থিতিতে কি করছে? পরস্পরের সাথে বিভিন্ন ধরনের বিক্রিয়া করছে, করে কি তৈরি করে দিচ্ছে? গৌণ দূষক তৈরি করে দিচ্ছে। অর্থাৎ কি তৈরি করছে? ওজোন তৈরি করছে, ফর্মালডিহাইড তৈরি করছে, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট তৈরি করছে। তো এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের বায়ু দূষণ ঘটাচ্ছে। নেক্সট দেখো, বায়ু দূষক এবং সৌর আলোকের উপস্থিতিতে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? আলোক রাসায়নিক বিক্রিয়া। আর আলোক রাসায়নিক যে এই বিক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ কি হাইড্রোকার্বন আর নাইট্রোজেন অক্সাইড সূর্যের আলোর উপস্থিতিতে যে বিভিন্ন ধরনের রিয়াকশন করছে, করার পর কি তৈরি করছে? ওজোন, ফর্মালডিহাইড, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট এগুলো তৈরি করছে। তো এগুলো যখন তৈরি করছে তখন কি হচ্ছে? বাদামি বর্ণের দূষিত বায়ুর আবরণ তৈরি হচ্ছে, বা পরিবেশের মধ্যে বাদামি বর্ণের কি দূষিত বায়ুর আবরণ তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলবো কি আলোক রাসায়নিক স্মগ বা লস অ্যাঞ্জেলেস স্মগ বা ফটোকেমিক্যাল স্মগ। তো এক্সামের জন্য কিন্তু এই পার্টটা একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কি হচ্ছে, কিসের সাথে কিসের রিয়াকশন হচ্ছে। হাইড্রোকার্বন আর নাইট্রোজেনের বিভিন্ন ধরনের অক্সাইড কি করছে? সূর্যের আলোর উপস্থিতিতে রিয়াক্ট করে কি কি তৈরি করছে সেটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এই যে স্মগের মানুষের ওপর কিরকম ভাবে প্রভাব পড়ছে। তো কি রকম ভাবে প্রভাব পড়ে? দেখো মানুষের ওপর প্রভাব কি পড়ছে? ধোঁয়াশার বিভিন্ন ধরনের জারক যৌগ থাকে, আমরা দেখলাম বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হচ্ছে। এই যৌগ যেমন হচ্ছে কি অ্যাক্রোলিন, ফর্মালডিহাইড ও বিশেষ ধরনের পারঅক্সাইল নাইট্রেট কি করছে? চোখে অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করে। ধোঁয়াশায় উপস্থিত জারক দ্রব্য যেমন পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট ও পারঅক্সি বেনজোইল নাইট্রেট এগুলো কি করছে? নাকে গলায় অস্বস্তি ও বুকে চাপের অনুভূতি সৃষ্টি করছে। তাহলে কি মেন এখানে যদি আমরা দেখি কি কি সিমটম করছে? চোখে অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করছে, তার পাশাপাশি কি নাকে গলায় অস্বস্তি ও বুকে চাপের অনুভূতি সৃষ্টি করে। বায়ুতে ওজোন গ্যাসের পরিমাণ খুব অল্প হলেও শ্বাসযন্ত্রের সমস্যা দেখা যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু কি কি সিমটম হচ্ছে সেগুলো মনে রাখলেই হবে। কারা করছে এত ডিটেলস লাগবে না, শুধু মনে রাখলেই হবে যে কি কি সিমটম হচ্ছে। চোখে অস্বস্তি, জ্বালা, তার পাশাপাশি নাকে গলায় অস্বস্তি, বুকে চাপের মতো অনুভূতি এবং শ্বাসযন্ত্রের সমস্যা। নেক্সট হচ্ছে কি উদ্ভিদের ওপর স্মোগের কিরকম ভাবে প্রভাব পড়ছে। তো প্যান, ওজোন প্রভৃতি কি করছে? উদ্ভিদের বৃদ্ধিকে ব্যাহত করছে। তাহলে নাম্বার ওয়ান কি হচ্ছে? উদ্ভিদের বৃদ্ধিকে ব্যাহত করছে। তাছাড়া কি করছে? পাতার ক্ষয় করছে এবং ক্লোরোসিস করছে। আমরা জানি পাতার মূল কি থাকে উপাদান, যে কারণে পাতা সবুজ হয়? ক্লোরোফিল থাকে। তো এই ক্লোরোফিল যেটা সেটা ধ্বংস করে দেয় এই ধরনের স্মোক দেওয়ার ফলে, কিন্তু পাতার আর যে সালোকসংশ্লেষ করার ক্ষমতা থাকে না। তো এক্ষেত্রে তাহলে কি কি সিমটম করছে? বৃদ্ধি ব্যাহত করছে, পাতার ক্ষয় করছে, আর কি ক্লোরোসিস রোগ বা ক্লোরোসিস সমস্যার সৃষ্টি করছে।
তো পরিবেশে বায়ু দূষণের কি কি প্রভাব দেখা যায়? ফার্স্ট অফ অল আমরা এখানে সবগুলোর ক্ষেত্রে ডিটেলসে দেখতে হবে। আমাদের মানুষের ক্ষেত্রে কি রকম প্রভাব দেখা যায়, উদ্ভিদের ওপর কি রকম দেখা যায়, জড় পদার্থের ওপর কি রকম দেখা যাচ্ছে, আর বায়ুমণ্ডলের ওপর কি রকম প্রভাব দেখা যাচ্ছে। তাহলে মানুষের স্বাস্থ্যের ওপর কি রকম প্রভাব দেখা যাচ্ছে? তো মানুষের ওপর স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাবকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি? ক্ষণস্থায়ী প্রভাব আর দীর্ঘস্থায়ী। তো ক্ষণস্থায়ী মানে যেটা সাথে সাথে হচ্ছে আর হয়ে বিভিন্ন ধরনের ক্ষতি করছে, আর দীর্ঘস্থায়ী যেটা অনেক দিন ধরে চলছে। তো ক্ষণস্থায়ী প্রভাব কি? ফার্স্ট অফ অল এখানে কয়েকটা গ্যাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোন কোন গ্যাস কিরকম ভাবে ক্ষতি করছে। তো ফার্স্ট অফ অল কার্বন মনোঅক্সাইড আমাদের মনে রাখতে হবে। কার্বন মনোঅক্সাইড একটা হচ্ছে কি শ্বাসরোধকারী গ্যাস। কি হয়, ফুসফুসের মাধ্যমে কার্বন মনোঅক্সাইড গ্যাস রক্তে মেশে এই গ্যাস রক্তের হিমোগ্লোবিনের ওপর ক্রিয়া করে অক্সিজেনকে অপসারিত করে কার্বো অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। তাহলে এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা বাইরে থেকে কি নিই? অক্সিজেন নিই। অন্যদিকে এই অক্সিজেনটা কোথায় চলে যায়? আমাদের কোষের মধ্যে চলে যায়, যাকে আমরা ইংলিশে বলি সেল। তো এই যে অক্সিজেনটা নিলাম সেটা কোষের মধ্যে কিভাবে যায়? সেটা কোষের মধ্যে যায় হচ্ছে কিসের সাহায্যে? আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন কি করছে? এই অক্সিজেন আর হিমোগ্লোবিন দুটো বাইন্ড করে একে এই অক্সিজেনকে হিমোগ্লোবিন কোথায় পৌঁছে দেয়? কোষের মধ্যে পৌঁছে দেয়। তো কোষের মধ্যে যখন পৌঁছে দিচ্ছে তখন হচ্ছে কি হয়? কোষের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়, হওয়ার পর এটিপি বা এনার্জি তৈরি হয়। এটা হয়ে থাকে স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন হচ্ছে এই কার্বন মনোঅক্সাইডের দূষণ হচ্ছে তখন কি হয়? যখন কেউ কার্বন মনোঅক্সাইড সম্পন্ন বা দূষণ জায়গায় থাকছে তখন কি হচ্ছে? এই কার্বন মনোঅক্সাইড শরীরের মধ্যে প্রবেশ করছে এবং অক্সিজেন আর হিমোগ্লোবিনের সাথে তখন বাইন্ড করতে পারছে না। অক্সিজেন থাকলেও তখন কিন্তু আর হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে না। তার ফলে কি হচ্ছে? কোষের মধ্যে অক্সিজেনের সরবরাহটা আর হচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে? কোষের মধ্যে যদি অক্সিজেনের সরবরাহ না হয় তাহলে কি আমাদের কলাকোষ পুরোপুরি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমাদের শরীরে কোনো রকম রেসপিরেশন বা শ্বসন হবে না, তার ফলে কিন্তু শক্তিও উৎপন্ন হবে না। আর তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে, কার্বন মনোঅক্সাইড আর হিমোগ্লোবিন মিশে যে যৌগটা তৈরি করে দেয় কি? কার্বো অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করে দেয়। তাহলে এক্সামের জন্য আমাদের এখানে কি কি মনে রাখতে হচ্ছে? এটা একটা শ্বাসরোধকারী গ্যাস, নাম্বার 1। তারপর হচ্ছে এই কার্বন মনোঅক্সাইড কিসের সাথে যুক্ত হয়ে যায়? সেটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে, গিয়ে কি তৈরি করে দিচ্ছে? কার্বো অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। নেক্সট হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড প্রাথমিক অবস্থায় প্রভাব ফেলে শ্বাসনালীতে। এর ফলে শ্বাসনালীতে অস্বস্তি ও বায়ু চলাচলে বাধার সৃষ্টি হয়, গলায় ব্যথা হয়, এই ধরনের জিনিস দেখা যায়। তো সালফার ডাইঅক্সাইডও দেখলাম আমাদের শ্বাসকার্যে সমস্যার সৃষ্টি করে। নেক্সট হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড কি করছে? ফুসফুসের বায়ুথলি যেটা আছে আমাদের সেটার উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই তিনটে ওভারঅল আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তবে তার মধ্যে এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দীর্ঘস্থায়ী প্রভাব। তো এর ফলে যেসব ক্রনিক এফেক্ট বা দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি হচ্ছে সেগুলো কি? ব্রঙ্কাইটিস, এমফাইসিমা আর ফুসফুসের ক্যান্সার। ব্রঙ্কাইটিস কি হয়? ব্রঙ্কাইটিস রোগে ফুসফুসের মধ্যে আমাদের যে কি থাকে? ব্রঙ্কিয়ল থাকে, সেগুলো ফুলে যায়। তার ফলে কি? বায়ু সঠিকভাবে চলাচল করতে পারে না বা বায়ু ফুসফুসের মধ্যে ঠিকভাবে পৌঁছাতে পারে না এবং আমাদের শরীরের মধ্যে পৌঁছাতে পারে না। সেই রোগটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। আর এমফাইসিমা যেটা হচ্ছে কি? আর একটা নাম আমরা জানি COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এই রোগে কি হয়? এই রোগে মেনলি যেটা হয়, মেনলি হচ্ছে বায়ুথলি থাকে ফুসফুসের মধ্যে, সেটার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো এমফাইসিমা হচ্ছে মেনলি কিন্তু খুব কেউ যদি স্মোক করে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হয়। তার কারণ স্মোক করলে কার্বন মনোঅক্সাইড তার পাশাপাশি অন্যান্য যে দূষক গ্যাস আছে সেগুলো উৎপন্ন হয়, তার ফলে কিন্তু বিশেষ করে ক্ষতি হয়। নেক্সট হচ্ছে ফুসফুসের ক্যান্সার দেখা যায়। তারপর হচ্ছে কি? উদ্ভিদের ওপর প্রভাব। তো উদ্ভিদের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তারকারী তিনটি বায়ু দূষক কি? সালফার ডাইঅক্সাইড, ফ্লোরিন এর যৌগ এবং ধোঁয়াশা বা স্মগ। তবে ধোঁয়াশা বা স্মগ সম্পর্কে তো আমরা আগেই দেখে নিয়েছি, তো এখানে আমাদের বাকিগুলো দেখতে হবে। তো সালফার ডাইঅক্সাইডের প্রভাব কি? সালফার ডাইঅক্সাইড একটা টক্সিন গ্যাস, অর্থাৎ বিষ জাতীয় গ্যাস। এর প্রভাবে উদ্ভিদের প্রচুর ক্ষতি হয়।
পাতার মাধ্যমে এই গ্যাস উদ্ভিদ শোষণ করছে। তাহলে উদ্ভিদ কি করছে, পাতার পরিবেশের মধ্যে যদি এই সালফার ডাইঅক্সাইডের গ্যাস থাকে তাহলে উদ্ভিদ কি করছে, পাতার মাধ্যমে শোষণ করছে। শোষণের পরিমাণ বেশি হলে কি হবে, পাতার মৃত্যু ঘটবে, অর্থাৎ পাতার কোষে পুরো শুকিয়ে যাবে। আর শোষণের পরিমাণ যদি কম হয় তাহলে পাতার রং সবুজের বদলে কি হয়ে যাবে, বাদামি হয়ে যাবে। এই ঘটনাকে আমরা বলবো ক্লোরোসিস। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, ক্লোরোসিস বলবো। নেক্সট হচ্ছে ফ্লুরাইডের প্রভাব। ফ্লুরাইডের দ্বারা দূষিত বাতাসের সংক্রমণে উদ্ভিদের পাতায় ও কাণ্ডে বিভিন্ন ধরনের দাগ দেখা যায়। ফ্লুরাইডের সংক্রমণে উদ্ভিদের পাতায় কি হয়, ক্লোরোসিস রোগও দেখা যায়। এছাড়া ফ্লুরাইড উদ্ভিদের শ্বসন ও সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও কিন্তু বাধা সৃষ্টি করে। নেক্সট হচ্ছে ওজোন গ্যাসের প্রভাব। অতিরিক্ত ওজোন গ্যাসের সংক্রমণে উদ্ভিদের পাতার উপরে সাদা সরু বাদামি দাগ দেখা যায় এবং কালো পুটকি দেখা যায়। তো ওজোন গ্যাসের প্রভাবে কিন্তু উদ্ভিদের যে বিভিন্ন বাহ্যিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। নেক্সট আমরা দেখে নেব জড় পদার্থের ওপর প্রভাব। তো জড় পদার্থের ওপর প্রভাব কি, ধাতুর ওপর প্রভাব। সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, বায়ু দূষকের উপস্থিতিতে বিভিন্ন ধাতুর ক্ষয় ও বিবর্ণতা সৃষ্টি হয়। অম্লবৃষ্টির ফলে বিভিন্ন স্থাপত্য শিল্প, অট্টালিকা, মনুমেন্ট প্রভৃতির ক্ষয়ীভবন হচ্ছে। অর্থাৎ কি অম্লবৃষ্টি হয় আমরা জানি, ডিটেলস একটু পরেই দেখব। তো বায়ু দূষণের ফলে অম্লবৃষ্টি হয়। তো এই অম্লবৃষ্টির ক্ষেত্রে কি হচ্ছে, অম্লবৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন ধরনের স্থাপত্য, অট্টালিকা, মনুমেন্ট সেগুলোর কি গায়ের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষয় দেখা যাচ্ছে। আমরা জানি তাজমহলে কি স্টোন ক্যান্সার দেখা যায়। তার কারণ কি, এই স্টোন ক্যান্সারের কারণ হচ্ছে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। বায়ুমণ্ডলের উপর প্রভাব। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও অন্যান্য গ্রিন হাউস গ্যাসের হচ্ছে কি প্রভাব বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট বেশি করে দেখা যাচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং দেখা যাচ্ছে। তার পাশাপাশি ওজোন স্তরের ক্ষয় দেখা যাচ্ছে। তো এবার আমরা যেটা একটু ডিসকাস করে নেবো, যে এফেক্টগুলো ডিসকাস করবো, যে এনভায়রনমেন্টের ওপর কিরকম এফেক্ট পড়ছে এই এয়ার পলিউশনে। তো এক্ষেত্রে আমরা অম্ল বৃষ্টি সম্পর্কে দেখবো। নেক্সট আমরা দেখবো হচ্ছে কি গ্রিন হাউস এফেক্ট দেখবো। তো গ্রিন হাউস এফেক্টটা আমরা দেখে নেব। তারপর হচ্ছে ওজোন স্তরের যে ক্ষয় আছে সেটা তো আগে আমরা ডিসকাস করেছিলাম, দ্যাটস ওয়াই আমরা আর এখানে ডিসকাস করব না। তাহলে এবার আমরা অম্লবৃষ্টি এবং গ্রিন হাউস এফেক্ট কি সেটা একটু দেখে নেব। তো অম্লবৃষ্টি কি, অম্লবৃষ্টি কি, যেটা হচ্ছে আমরা সিম্পল যদি দেখি যে কয়লা, পেট্রোলিয়াম, তেল প্রভৃতি জ্বালানোর ফলে পরিবেশে কি তৈরি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে কয়লা, পেট্রোলিয়াম এগুলো জ্বালানোর ফলে পরিবেশে কি সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। আর এই সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। অন্যদিকে কি বিভিন্ন ধরনের নাইট্রোজেনের অক্সাইড পরিবেশে উপস্থিত থাকে, সেগুলোও আবার বিভিন্ন ধরনের রিয়াকশন করে কি তৈরি করে দেয়, নাইট্রিক অ্যাসিড তৈরি করে দেয়। আর এই নাইট্রিক অ্যাসিড আর এই যে সালফিউরিক অ্যাসিড আছে, এই দুটো যখন বৃষ্টির জলের সঙ্গে পরিবেশের মধ্যে চলে আসে তখন কিন্তু কি হচ্ছে, বা ভূপৃষ্ঠে আপতিত হয়, তখন কিন্তু অ্যাসিড রেন আমরা সেটাকে বলে থাকি। তো এখানে দেখো ডিটেলস লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। মেন ফ্যাক্ট হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ধরনের বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে, আর নাইট্রাস অক্সাইড যেগুলো আছে বা নাইট্রিক অ্যাসিডের যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এগুলো যখন বৃষ্টির জলের সাথে পরিবেশে বা ভূপৃষ্ঠে আপতিত হচ্ছে তখনই তাকে আমরা বলবো অ্যাসিড রেন। তো পরীক্ষার যেটা কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে অ্যাসিড রেন, কোনটা কতটা পরিমাণে থাকে। তো অম্লবৃষ্টিতে 60 থেকে 70% সালফিউরিক অ্যাসিড থাকে এবং 30 থেকে 40% নাইট্রিক অ্যাসিড থাকে। এর ক্ষতিকর প্রভাব কি, অম্লবৃষ্টির ফলে কি হচ্ছে, বিভিন্ন স্থাপত্য শিল্প, অট্টালিকা, মনুমেন্ট প্রভৃতির ক্ষয়ীভবন হচ্ছে, ক্ষয় হচ্ছে, একটু আগে যেটা বলছিলাম। নেক্সট হচ্ছে অম্লবৃষ্টি মৃত্তিকার পিএইচ হ্রাস করে মৃত্তিকার উৎপাদন ক্ষমতা হ্রাস করছে। আমরা জানি পিএইচ কি, অ্যাকচুয়াল প্রপার পিএইচ হচ্ছে 7 নিউট্রাল কন্ডিশন, আর এর যত ওপর দিকে যাবে তত ক্ষারীয় হবে এই পিএইচ এর ভ্যালু, আর এর যত নিচের দিকে যাবে তত কি আম্লিক হবে। তো মৃত্তিকার ক্ষেত্রে যদি পিএইচ হ্রাস হয় তাহলে কি হবে, মৃত্তিকার উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। অন্যদিকে এই বারবার অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে অরণ্যের কি বৃক্ষগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তাছাড়া পুকুরের জলের মধ্যে বিভিন্ন ধরনের মাছ, উদ্ভিদ ও প্রাণীর কিন্তু মৃত্যু ঘটছে। সো এবার আমরা জেনে নেব কি গ্রিন হাউস এফেক্ট কি। তাহলে কি প্রথমে আমাদের জানতে হবে গ্রিন হাউস কি। তো এক্ষেত্রে কি এরকম ভাবে একটা কাঁচের ঘর থাকে, যে ঘরের মধ্যে বিভিন্ন উদ্ভিদের চাষ করা হয়।
তো এক্ষেত্রে কি উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া মাধ্যমে কি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এর মধ্যে সেটা উপস্থিত আছে এবং জলীয় বাষ্প উপস্থিত আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, সূর্যের আলো এর মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করছে, করার পর উদ্ভিদ সেই আলো যতটা প্রয়োজন ততটা শোষণ করছে, করে আমরা জানি বেরিয়ে যাওয়া উচিত, অর্থাৎ এই আলো, যে সূর্যের আলোর তাপ কিন্তু বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে এই তাপ বেরিয়ে যেতে পারে না। তার কারণ কি, এখানে যে ওয়াটার অ্যান্ড কার্বন ডাই অক্সাইড আছে সেটা কি এই অতিরিক্ত তাপ কি করছে, শোষণ করে নিচ্ছে। তার ফলে কি এখান থেকে এক্সট্রা তাপ যেটা সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে না, এবং এর ফলাফল হিসাবে কি এর ভিতরে যে তাপমাত্রাটা অনেকটা উষ্ণ থাকে। এই কারণে কিন্তু গাছেদের তো একটা অপটিমাম টেম্পারেচার লাগে, যে টেম্পারেচারে গাছেরা বেঁচে থাকতে পারবে, তার ফলে কিন্তু এই টেম্পারেচারে এরা সহজভাবে বেঁচে থাকতে পারে। নেক্সট আমরা পরিবেশের ক্ষেত্রে দেখব। তো পরিবেশের ক্ষেত্রে আমরা যদি এটাকে পৃথিবী বা আর্থ দিয়ে ডিনোট করলাম, আর্থ ধরি, এর আশেপাশে কি আছে আমরা জানি বায়ুমণ্ডল আছে। তো এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে কি হয়, বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস উপস্থিত আছে, বিভিন্ন ধরনের গ্যাস আছে যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। তো এই গ্যাসগুলো কি করে, এর গ্যাসগুলো হচ্ছে যখন সূর্যের আলো আসছে বা সূর্যের তাপ পৃথিবীতে আসছে, পৃথিবীতে আসার পর পৃথিবীর সারফেস সেটা কি সূর্যের আলো কি করছে, শোষণ করছে, বাকিটা ছেড়ে দেয়। তো এই বাকিটা যে ছেড়ে দেয়, সেই ছেড়ে দেওয়ার তাপ কিন্তু পুরোটা কিন্তু আবার মহাশূন্যে ফিরে যেতে পারে না, কিছুটা হচ্ছে কি আমাদের এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেগুলো কিছু তাপ শোষণ করে নেয়, করে পৃথিবীর তাপমাত্রা সেটা বজায় রাখতে সাহায্য করে। তো এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। কিন্তু বর্তমান দিনে কি হচ্ছে, এই যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ পরিবেশে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে পলিউশন বা দূষণের কারণে। তার ফলে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং দেখা যাচ্ছে। অর্থাৎ কি, যেহেতু এখানে যদি বেশি পরিমাণে এই গ্যাসগুলো উপস্থিত থাকে, কি হবে, বেশি পরিমাণে গ্যাস উপস্থিত থাকলে বেশি পরিমাণে তাপ শোষণ হবে, তার ফলে কি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। এই ঘটনাকে আমরা কি বলি, গ্লোবাল ওয়ার্মিং বলি। তো এটাই কিন্তু ওভারঅল কনসেপ্ট, এটুকু মাথা রাখলেই হবে। তো এখান থেকে পরীক্ষা কি আসতে পারে, গ্রিন হাউস কি সেটা একটু আমাদের জেনে নিতে হবে। শীত প্রধান দেশে উদ্ভিদকে প্রচন্ড শীতে বাঁচিয়ে রাখার জন্য কাঁচের ছাউনিযুক্ত ঘর তৈরি করা হয়। বাইরের ঠান্ডা থেকে উদ্ভিদকে রক্ষা করার জন্য তৈরি এই ঘরকে আমরা বলি গ্রিন হাউস বা সবুজ ঘর। তো গ্রিন হাউস গ্যাস যেগুলো বায়ুমণ্ডলে উপস্থিত আছে, কি যে সমস্ত গ্যাসের বায়ুমণ্ডলে উপস্থিতির জন্য গ্রিন হাউস ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়। সেগুলো কি, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলে কি গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করতে সাহায্য করে। তো এই গ্রিন হাউসগুলো কি করছে, সারা পৃথিবীকে গরম কম্বলের মতো আবরণ দিয়ে ঢেকে রেখেছে। তো বায়ুমণ্ডলে গ্রিন হাউস ক্রিয়া কিভাবে হচ্ছে, যেটা আমি এক্সপ্লেন করলাম সেটাই এখানে লেখা। স্থলভূমি, পাহাড়, পর্বত, সমুদ্র বায়ুমণ্ডল দিয়ে সূর্যের আগত আলোকরশ্মি শোষণ করার পর উত্তপ্ত হয় ও তাপ বায়ুমণ্ডলে বিকীর্ণ করে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তাপীয় বিকিরণের পুরোটাই আবার বায়ুমণ্ডলের ভিতর দিয়ে মহাশূন্যে চলে যেতে পারে না। এর কিছুটা অংশ বায়ুর প্রাকৃতিক গ্যাসের উপাদানের মাধ্যমে কি হয়, শোষিত হয়। এর মধ্যে প্রধান কি, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন গ্যাস। এই সমস্ত গ্যাস তাপশক্তি অধিক মাত্রায় শোষণ করে। এই রূপে সূর্যের তাপশক্তি কি হয়, পৃথিবীতে আবদ্ধ হয়। একেই আমরা প্রাকৃতিক গ্রিন হাউস প্রভাব বলে থাকি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, গ্রিন হাউস প্রভাব আমরা জানি একটা প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু বর্তমানে মনুষ্য সৃষ্ট বায়ু দূষণের ফলে গ্রিন হাউস এর যে প্রভাব সেটা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য আগামী দিনে প্রবল ঝড়, সাইক্লোন, খরা, বন্যা প্রভৃতি বেশি করে দেখা দিতে পারে। তার পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রের জলে তাপীয় প্রসারণ হবে। মেরু অঞ্চলে বা উচ্চ পর্বতের হিমাবহের বরফ গলে সেই জল সমুদ্রে মিশবে। এই কারণে সমুদ্রের জলের উচ্চতা বাড়বে। উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে সমুদ্রে তলিয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণ অঞ্চলের রোগ শীতল অঞ্চলে ছড়িয়ে পড়বে, যেমন ম্যালেরিয়া, কলেরা, এই সমস্ত মহামারীর প্রকোপ পৃথিবীতে বেশি করে দেখা যাবে। তাহলে এগুলো কি এফেক্ট, এগুলোও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, গ্রিন হাউস গ্যাস কোনগুলো।
নেক্সট আমরা দেখব বায়ু দূষণের নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। তো বায়ু দূষণ নিয়ন্ত্রণ যেটা সেটা দুভাবে করা যায়, উৎসমূলে বায়ু দূষণ প্রতিরোধ আর নির্গত ধোঁয়া থেকে গ্যাসীয় বায়ু দূষকের নিষ্কাশন। তাহলে কি রকম ভাবে করা যায় দেখব। তো উৎসমূলে বায়ু দূষণ প্রতিরোধ কি, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্র হচ্ছে বায়ু দূষক সৃষ্টির উৎস সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে কি বায়ু দূষণ যাতে না হয় সেই জন্য যে কোনো ক্ষেত্রে উপযুক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। তারপর যে পদ্ধতির মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা হয় সেই পদ্ধতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। নেক্সট হচ্ছে কি যে পুরনো যন্ত্রপাতি ব্যবহার করা হয় যেগুলোর ফলে বেশি ধোঁয়া বা বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয় সেই যন্ত্রপাতিগুলোর পরিবর্তন করতে হবে। এবং নেক্সট কি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো এগুলো হচ্ছে কি উৎস মূলে বায়ু দূষণ প্রতিরোধ। নেক্সট হচ্ছে নির্গত ধোঁয়া থেকে গ্যাসীয় বায়ু দূষকের নিষ্কাশন, অর্থাৎ কি ধরো এই সমস্ত উৎস থেকে যদি ধোঁয়া নির্গত হতে থাকে সে মানে সেকেন্ড স্টেপে যদি আমরা কি করতে পারি, অর্থাৎ উৎসগুলো থেকে ধোঁয়া বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ নির্গত হওয়ার পর সেইগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো এখানে দেখো বিভিন্ন ধরনের টেকনিক আছে, ফিল্টার ব্যবহার। তো এখানে কি হয় যে চিমনি, অর্থাৎ বিভিন্ন ধরনের কারখানায় যে চিমনি থাকে সেই চিমনির মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার বা ছাঁকনি ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতিতে নির্গত ধোঁয়াকে সূক্ষ্ম ছিদ্রযুক্ত পদার্থ যেমন কাপড় বা ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এর ফলে এই ধোঁয়ার মধ্যে যে সমস্ত ছোট্ট ছোট্ট কণা আছে সেগুলো এই ফিল্টারের মধ্যে আটকে যায়, তার ফলে পরিবেশের মধ্যে গিয়ে মিশতে পারে না এবং পরিবেশের ক্ষতি করে না। নেক্সট হচ্ছে সাইক্লোন সেপারেটর। সাইক্লোন সেপারেটরে কি হয়, সিম্পল যদি বলি এরকম একটা চোঙের মধ্যে দিয়ে যে ধোঁয়াটাকে পাস করানো হয়, তার ফলে কি হয় এই চোঙের গায়ের মধ্যে ধোঁয়ার মধ্যে যে সমস্ত কণা থাকে এই চোঙের গায়ের মধ্যে আটকে যায় আর বাকি গ্যাস যেটা পরিষ্কার গ্যাস সেটা কিন্তু বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার। এখানে কি হয়, প্রথমে এই ব্যবস্থায় কি হয় কণা বস্তুযুক্ত বায়ু প্রথমে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ এক ধরনের তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে কি করানো হয় প্রবাহ করা হয়। এর ফলে কি হয় কণা বস্তু তড়িৎ আধানযুক্ত হয়, অর্থাৎ কি এটা একটু আধানযুক্ত হয়, তড়িৎ আধানযুক্ত হয়ে যায়। এই তড়িৎ আধানযুক্ত করা বস্তুর পরবর্তী পর্যায়ে বিপরীত তড়িৎ আধান সম্পন্ন অধঃক্ষেপক প্রাচীরে আকৃষ্ট হয়। তো এটাকে তড়িৎ আধানযুক্ত করার পর পরবর্তী পর্যায়ে কি হয় এক ধরনের বিপরীত তড়িৎ আধানযুক্ত প্রাচীরের মধ্যে দিয়ে বা কোনো পাইপের মধ্যে দিয়ে পাস করানো হয়। তার ফলে কি হয় এই বিপরীত তড়িৎ আধানগ্রস্ত বস্তু কি হয়ে যায় আকৃষ্ট হয় আর পরিষ্কার গ্যাস একদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে স্ক্রাবার। স্ক্রাবার কি, স্ক্রাবার যন্ত্রে কি রাখা হয় জল ও পলিচুনের মধ্যে দিয়ে দূষিত ধোঁয়া পাঠানো হয়। বজ্র ধোঁয়ার কণা জাতীয় দূষক পদার্থ ও সালফার ডাইঅক্সাইড গ্যাস জল পলিচুনের মিশ্রণে শোষিত হয়ে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। আর নেক্সট হচ্ছে কি ক্যাটালাইটিক কনভার্টার। এখানে কি হয় যানবাহনের ইঞ্জিনের সাথে কি ক্যাটালাইটিক কনভার্টার যুক্ত করা হয়, সেখানে কি হয় নির্গত ধোঁয়ার মধ্যে প্রবাহিত করলে ধোঁয়া কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোকার্বন যথাক্রমে কিসে পরিণত হয়ে যায় জল আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তার ফলে কি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যায় সহজে। আর নেক্সট কি বায়ু দূষণের সম্পর্কে কতগুলো আইন আছে সেই আইনগুলোর নাম মনে রাখতে হবে। পরবর্তীকালে আমরা এই আইন সম্পর্কিত বা কি ধরনের পরিবেশের অ্যাক্ট আছে সেগুলো আমি একটা ক্লাসে প্রোভাইড করব, এখন জাস্ট আমরা একটু নামগুলো মনে রাখবো। তো বায়ু আইন যেটা হয়েছিল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার জন্য 1981-এ। নেক্সট হচ্ছে বেঙ্গল স্মোক নুইসেন্স আইন 1905-এ হয়েছিল, সেটা হচ্ছে কবে এর সংশোধন হয়েছিল 1973-তে। আর পরিবেশ প্রতিরোধ আইন 1986-এ হয়েছিল। সো আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের আজকের ক্লাসের পিডিএফ আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি অবশ্যই কিন্তু জয়েন করে নিও, এখানে অনেক রকম আপডেট পেয়ে যাবে। সো চলো আমরা নেক্সট ক্লাসে পরিবেশ দূষণের পার্ট 2 ডিসকাস করব। তো অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং, ইউ হ্যাভ লার্ন।